4 দিনের যুদ্ধে অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুর যুদ্ধে একটা নতুন শিশুর জন্ম হয়েছে, সেটা হচ্ছে বালুচিস্তানের জন্ম এবং তারা নিজেদেরকে স্বাধীনতা ঘোষণা করেছে এবং ইউনাইটেড নেশনের কাছে তারা লিখিতভাবে জানিয়েছে যে আমাদেরকে স্বাধীন দেশ হিসাবে একটা স্বীকৃতি দেওয়া হোক এবং নয়াদিল্লিকে চিঠি দিয়েছে যে বালুচিস্তানের অ্যাম্বাসি যেন নয়াদিল্লিতে খুলতে দেওয়া হোক। তাহলে এই 4 দিনে সারা পৃথিবীতে আপনি দেখুন যত যুদ্ধ হয় বা হচ্ছে বা হয়েছে এর আগে মাত্র 4 দিনের এই যুদ্ধে একটা বিশাল রকমের পরিবর্তন এসেছে। শুধু পাকিস্তানকে পরাজয় নয়, এর সঙ্গে একটা নতুন রাষ্ট্র বা নতুন দেশ গঠন হয়ে গেল ভারতের বদান্যতায় বা ভারতের সহযোগিতায়। যেমন 1971 সালে পাকিস্তান থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছিল ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশকে একটা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিয়েছিল ভারত, কিন্তু দিলেও আজকে সেই বাংলাদেশ কিন্তু ফনা তুলে ভারতের পিছনে কামড়াচ্ছে। এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। ঠিক তেমনি পাকিস্তানকে যেমন জব্দ করার জন্য শুধু সন্ত্রাসীদের উপর হামলা এটা নয়, এর বিশাল বড় একটা গেম প্ল্যান ভারতবর্ষ বা ভারতের এবং অজিত দোভাল করেছিল, যেটা আফগানিস্তান, বালুচিস্তান এবং ইন্ডিয়া 3 দিক থেকে পাকিস্তানকে ঘেরাও করা হয়েছিল। আজকে পাকিস্তান যেমন অন্তর্শত্রু, ভিতরের শত্রু থেকে পর্যুদস্ত, তেমনি ভারতের পিছনে লাগতে এসে তারা কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে বালুচিস্তান যে দীর্ঘদিন ধরে ওরা স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন দেশ হিসাবে পরিগণিত হতে চাইছে, তা কিন্তু বারবার বাধা পেয়েছে, বারবার তাদেরকে ধাক্কা খেতে হয়েছে। আজকে তারা স্বাধীন রাষ্ট্র বা স্বাধীন দেশ হিসাবে নিজেদেরকে দেখতে চাইছে। বালুচিস্তান দেশটি সম্পর্কে আমাদের জানা দরকার আছে, তার কারণ বালুচিস্তান আমাদের ভারতবর্ষের সঙ্গে প্রচুর মিল আছে এবং ভারতবর্ষের কোনো এক সময়ে একটা অংশ হিসাবেও ছিল। তার কারণ বালুচিস্তানের অবস্থান হচ্ছে সিন্ধু নদীর পশ্চিম প্রান্তে, ভারত হচ্ছে পূর্ব প্রান্তে। আমরা জানি যে সিন্ধু নদীর উভয় প্রদেশে বা উভয় তীরে যে সমস্ত মানুষ বসবাস করত, ইংরেজরা তাদেরকে হিন্দু বলে ডাকতো, সেই থেকে হিন্দু শব্দটি এসেছে সিন্ধু নদীর শব্দ থেকে। এই বালুচিস্তানে কিন্তু প্রচুর হিন্দু সম্প্রদায় বাস করত, এখনো বাস করে। চন্দ্রগুপ্ত মৌর্য বিশাল সাম্রাজ্য ছিল, উনি বালুচিস্তান আফগানিস্তান পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন এবং সেখানে প্রচুর আমাদের হিন্দু ধর্ম বা হিন্দু মন্দির প্রতিস্থাপন করেছিলেন। শুধু তাই নয়, আমাদের প্রাচীন ভারতে যে পৌরাণিক কাহিনী আছে বা পুরাণ বা ইতিহাস যা আছে, আমাদের বেদ বলুন বা মহাভারত, রামায়ণ, এর সঙ্গে বালুচিস্তানের যে সাংস্কৃতিক ঠিক পৌরাণিক বা পুরাণের মতন ওদেরও ধর্মগ্রন্থ আছে এবং কালচার আমাদের মতনই অনেকটা। তারা প্রকৃতিকে বিশ্বাস করে, তারা দেবদেবী তাদের নিজস্ব আছে, আমাদের যেমন দেবদেবী আছে, ঠিক সেই রকমই বালুচিস্তানের পৌরাণিক কাহিনীতে তাদেরও সেই রকমই দেবদেবী আছে, তারা প্রকৃতির পূজারী। বালুচিস্তানে ওখানে আমাদের হিন্দু মন্দির আছে, মাতায় হিংলাজ এবং কাটাস রাজের মন্দির সেখানে অবস্থিত এবং পাকিস্তানের অন্যান্য প্রান্ত থেকে বালুচিস্তানের যত হিন্দু সম্প্রদায় আছে তারা খুবই নিরাপদে সেখানে আছে, যেটা খবরে প্রকাশ। বালুচ অ্যাকচুয়ালি এরা হচ্ছে নোমাডিক টাইপের পিপল, এরা যাযাবর টাইপের। বালুচ শব্দটি ওখানকার ইতিহাসবিদ বলেছেন বালুচিক বা বালুচিক শব্দ থেকে এসেছে। এটা ক্যাসপিয়ান সাগর বা আরব সাগরের মধ্যবর্তী, যেটা বর্তমানে তুর্কি এবং আজারবাইজান এর অংশ হিসাবে, সেখান থেকে যে সমস্ত মানুষ বালুচিস্তানে এসেছে এটা তাদেরই একটা অংশ। এবং এক সময় যে অখণ্ড ভারত ছিল ইরান পর্যন্ত, সেই জন্য ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, বার্মা টোটালটাই কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচার সেখানে বহন করে চলে। তাই বালুচিস্তানের মানুষ আজও পর্যন্ত তারা দেবদেবীকে শ্রদ্ধা করে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও তারা কিন্তু নিজস্ব তাদের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তারা ত্যাগ করেনি। বালুচিস্তানের ভৌগোলিক অবস্থান হচ্ছে ঠিক পাকিস্তানের পশ্চিম প্রান্তে, যার দক্ষিণে আরব সাগর এবং সব থেকে বড় হচ্ছে গদর পোর্ট বা বন্দর, সব থেকে উন্নত মানের বন্দর, যে বন্দর কোনো এক সময় জওহরলাল নেহরুকে
দিতে চেয়েছিলেন সেখানকার রাজা, কিন্তু জওহরলাল নেহরু প্রত্যাখ্যান করেন এবং সেই বালুচিস্তান একসময় কিন্তু ভারতের সঙ্গে মানে বিলয় হতে চেয়েছিলেন, সে তখনও কিন্তু উনি রিজেক্ট করে দেন জওহরলাল নেহরু। বালুচিস্তান পাকিস্তানের টোটাল জনসংখ্যার মধ্যে মাত্র 1,49,00,000 সেখানে বাস করে, কিন্তু এরিয়া ভিত্তিক টোটাল 45% বা 44% ল্যান্ড একাই বালুচিস্তান দখল করে আছে। সব থেকে ধনশালী এবং যেটা সব থেকে মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায় সেটা হচ্ছে তামা, কয়লা, সোনা এবং সব থেকে দামি এবং প্রধান জিনিস হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের বিশাল ভান্ডার এই বালুচিস্তানে কিন্তু আছে। আজকে পাকিস্তান জবরদস্তি এই বালুচিস্তানের সমস্ত সম্পদ লুট করে নিচ্ছে। তার এগেনস্টে ডেভেলপমেন্ট জিরো, সেখানে না পানীয় জলের ব্যবস্থা আছে, না শিক্ষা ব্যবস্থা আছে, না স্বাস্থ্য হসপিটালের ব্যবস্থা আছে। বালুচিস্তানের গদর যে পোর্টটি আছে সেটি পাকিস্তান চীনকে লিজে দিয়ে দিয়েছে এবং চীন যে করিডোর বানিয়েছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, সেই পাক অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে এই গদর সীমান্ত পর্যন্ত গেছে। তার কারণ চীন ইউরোপ কান্ট্রিতে, আমেরিকাতে যে সমস্ত জিনিস এক্সপোর্ট করবে তার খোলা রাস্তা সে পাচ্ছিল না, সেই জন্য সে এই রাস্তা দিয়ে সমস্ত ইউরোপ কান্ট্রিতে তারা তাদের প্রোডাক্ট সাপ্লাই করবে এবং গদর পোর্ট এবং এখানকার যে খনিজ প্রাকৃতিক সম্পদ আছে তা কিন্তু পাকিস্তান চীনকে সম্পূর্ণ ছাড় দিয়ে দিয়েছে, ইচ্ছা মতো সেখান থেকে খনিজ পদার্থ তুলতে পারে। এই যে এটা বিশাল বড় একটা তাদের কাছে ধাক্কা, এই প্রতিবাদ তারা করে আসছে। শুধু তাই নয়, আজকে যখন ভারত পাকিস্তান ভাগ হয়েছিল 1947 সালে, ঠিক ওই সময়ে সেখানকার বালুচিস্তানের যে 4টি অঙ্গরাজ্য আছে, কালাত, খারান, লেসবেলান এবং মাকরান, এই 4টির মধ্যে কালাত হচ্ছে সব থেকে শক্তিশালী রাজ্য ছিল এবং সেই কালাতের রাজা বলেছিলেন যে আমি স্বাধীনভাবে থাকবো, আমার রাজ্য বা আমার রাষ্ট্র স্বাধীন হবে। তখন সেই জিন্নার সঙ্গে আলোচনা করে এবং জিন্না তাতে সমর্থন করে যে কালাত রাজ্য স্বাধীন হবে, যেমন ভারত পাকিস্তান হয়েছে। ঠিক সেরকমই তখন ব্রিটিশ কাউন্সিলে জিন্নাকে ওকালতি করতে পাঠান কালাতের রাজা, যে কালাত সম্পর্কে যেন বলা হয় এবং কালাত যেন স্বাধীন রাষ্ট্র পায়। তখন ব্রিটিশ গিয়ে বলে যে না, কালাতের এমন কোনো পজিশন নাই, তারা স্বাধীন দেশ হিসাবে দেশটাকে চালাতে পারবে না, তারা এখনো যোগ্যতা অর্জন করেনি। অতএব পাকিস্তান এবং ভারতকে 2 ভাগে বিভক্ত করে দেয় এবং কালাতকে নিষেধ করে। তৎক্ষণাৎ জিন্না 1948 সালে নিজের সৈন্যবল দিয়ে কালাতকে আক্রমণ করে, সেই কালাতের রাজাকে বা মীর আহমদ খানকে গ্রেপ্তার করে এসে লাহোরে নিয়ে আসে এবং জোরপূর্বক সই করিয়ে নেয়, কালাতকে পাকিস্তানের অধীনে করে নেয়। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত অঙ্গরাজ্য ছিল খারান, লেসবেনান এবং মাকরান, সবই পাকিস্তান কিন্তু দখল করে নেয় অখণ্ড বালুচিস্তান যেটা বর্তমানে। তখন থেকে বালুচিস্তানের নাগরিকরা খেপে আগুন আন্দোলন করছে বিভিন্নভাবে। পাকিস্তান যে নির্মম অত্যাচার করছে আমরা প্রতিনিয়ত বর্তমানে এখন নেটের দুনিয়াতে দেখতে পাচ্ছি, তার বহু আগে থেকে কিন্তু পাকিস্তান নির্মমভাবে বালুচিস্তানের সঙ্গে উঠে পড়ে লেগে আছে। সেই সমস্ত বা সেই দেশের নাগরিকদেরকে অকথ্য অত্যাচার এবং হত্যা পর্যন্ত করে, নারীদেরকে নির্যাতন, ধর্ষণ পর্যন্ত পিছপা হয় না। বালুচিস্তানের যে স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত আছে তারা আজকে অস্ত্র ধরে নিয়ে পাকিস্তানকে সবক শেখাচ্ছে, উচিত শিক্ষা দিচ্ছে। যে প্রধান সংগ্রামী দল সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে লস্করে বালুচিস্তান, 2 নম্বর হচ্ছে বালোচ লিবারেশন ফ্রন্ট, বালোচ রাজি অজয় সংঘার এবং বালুচিস্তান লিবারেশন আর্মি। অর্থাৎ চারিদিক থেকে যে পাকিস্তান ঘিরে রেখেছে, সেই সুযোগে বালুচিস্তানের জন্ম হলো। এর পিছনে ভারতের হাত অনেকখানি, ভারতের সাহায্য অনেকখানি। আজকে সেই জন্য বালুচিস্তানের যত নাগরিক বালুচিস্তানবাসী ভারতের প্রতি তারা কৃতজ্ঞতাবোধ জানিয়েছে এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে যে বালুচিস্তানে যে সমস্ত হিন্দু আছে, যে সমস্ত মন্দির আছে,
তা অক্ষত অবস্থায় থাকবে, সমস্ত হিন্দু সম্প্রদায় অক্ষত অবস্থায় থাকবে এবং সর্বাগ্রে ভারতের জাতীয় পতাকা সেখানে গেড়ে দিয়েছে রাস্তাতে এবং তাদের জাতীয় পতাকার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হিসাবে সেটা নিজেরা প্রদর্শন করেছে এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে তারা নিজেদেরকে অলরেডি ঘোষণা করে দিয়েছে। আগামী দিনে আশা করি তারা ভারতের সঙ্গে সদ্ব্যবহার রাখবে, করবে, বাংলাদেশের মতো যাতে না হয়, পাকিস্তানের মতো যাতে না হয়, তার কারণ ভারতকেও সতর্ক থাকতে হবে। বালুচিস্তানকে সাহায্য করছে করুক, বালুচিস্তান বন্ধু থাকুক, কিন্তু বন্ধু যেন পরে পিঠের ছোড়া না ভুকে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। নমস্কার। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন এবং লাইক অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।